আজ শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিখ্যাত উপন্যাস দেবযান। কুড়ুলে বিনোদপুরের বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী রায়সাহেব ভরসারাম কুণ্ডুর একমাত্র কন্যার আজ বিবাহ। বরপক্ষের নিবাস কলকাতা। আজই বেলা ৩টের সময় মোটরে ও রিজার্ভ বাসে কলকাতা থেকে বর ও বরযাত্রীরা এসেছে। অমন ফুল দিয়ে সাজানো মোটর গাড়ি এ দেশের লোক কখনো দেখেনি। পুকুরের ধারে নহবত মঞ্চে নহবত বসেছে। রং বেরঙের কাপড় ও শালু দিয়ে হোগলার আসর সাজানো হয়েছে। খুব জাঁকের বিয়ে। রাত 9:30। রায়সাহেবের বাড়ির বড় নাট মন্দিরে বরযাত্রীদের খেতে বসিয়ে দেওয়া হয়েছে। তারা সকলেই কলকাতার বাবু। কুড়ুলে বিনোদপুরের মতো অজ পাড়াগাঁয়ে যে তাঁদের শুভাগমন ঘটেছে, এতে রায়সাহেব কৃতার্থ হয়ে গিয়েছেন। বারবার বিনীতভাবে বরযাত্রীদের সামনে এই কথাই তিনি জানাচ্ছিলেন। সভামণ্ডপ থেকে নানা রকম শব্দ উত্থিত হচ্ছিল। ও কি পালমশাই, না না, মাছের মুড়োটা ফেললে চলবে না। ওরে, এদিকে একবার ভাতের বালতিটা, অর্থাৎ পোলাওয়ের বালতি। পোলাওকে ভাত বলায় নিয়ম। তাতে সভ্যতা, সুরুচি ও বড় মানুষই চালের বিশিষ্ট পরিচয় দেওয়া হয়। নিয়ে আয় না, এদের পাত যে একেবারে খালি। সন্দেশ আর দুটো নিতেই হবে। আগে না, তা শুনবো না। বাটা ছানা না হলেও পাড়াগাঁয়ের জিনিসটা একবার চেখে দেখুন দয়া করে। ওদিকে যখন সবাই বরযাত্রীদের নিয়ে ব্যস্ত, নাটমন্দিরের সামনে উঠানে একপাশে বিভিন্ন গ্রামের কতকগুলি সাধারণ লোক খেতে বসেছে। তাদের মধ্যে একজন ব্রাহ্মণ, কিন্তু অত্যন্ত দরিদ্র। সে অন্য লোকদের সঙ্গে নিজের পার্থক্য বজায় রেখে একটু কোণ মেরে বসেছে। বসলে কি হবে, এদের দিকে পরিবেশনের মানুষ আদৌ নেই। ফলে এরা হাত তুলে খালি পাত কোলে বসে আছে। ব্রাহ্মণ যুবকের নাম যতীন। পাশের গ্রামের বেশ সৎ বংশের ছেলে। বয়স তার 35-36 হবে। লোকটি বড়ই হতভাগ্য। বেশ সুন্দর চেহারা, লেখাপড়া ভালোই জানে। MA পর্যন্ত পড়ে গান্ধীজির নন কোঅপারেশনের সময় কলেজ ছেড়ে বাড়ি আছে। বিবাহ করেছিল, কয়েকটি ছেলে মেয়েও আছে। আজ কয়েক বৎসর তার স্ত্রী তার সঙ্গে ঝগড়া করে ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি গিয়ে উঠেছে। এখানে নিজেও আসে না, ছেলে মেয়েদেরও আসতে দেয় না। যতীনের বাপ মা কেউ জীবিত নন, সুতরাং বড় বাড়ির মধ্যে ওকে নিতান্তই একা থাকতে হয়। তার উপর ঘোর দারিদ্র্যের কষ্ট। একজনের খরচ তাই চলে না। ভরসারাম কুণ্ডুর ছোট ভাই ওদের পাতের সামনে দিয়ে যেতে যেতে ওকে দেখতে পেয়ে বলে উঠল, আরে এই যে যতীন, পাচ্ছ টাচ্ছ তো সব? ওরে, কে আছিস, এদিকে পাতে লুচি দিয়ে যা। যতীনের মনটা খুশি হলো। এতক্ষণ সত্যিই তাদের এখানে দেখবার লোক ছিল না। আয়োজন খুব বড় বটে, কিন্তু পরিবেশন করবার বা দেখাশোনা করবার লোকের অভাবে সাধারণ নিমন্ত্রিতদের অদৃষ্টে বিশেষ কিছু জুটছে না। আহারাদি শেষ হয়ে গেল। এখনই পুকুরের ধারে বাজি পোড়ানো হবে। কলকাতা থেকে বরপক্ষ ভালো বাজি এনেছে। এসব পাড়াগাঁয়ে অমন কেউ দেখেনি। বাজি দেখবার জন্য পুকুরের ধারে লোকে লোকারণ্য হয়েছে। যতীনও তাদের মধ্যে গিয়ে দাঁড়ালো। শব্দে একটা হাউই আকাশে উঠে গিয়ে প্রায় নক্ষত্রের গায়ে ঠেকে ঠেকে। তারপর লাল নীল সবুজ ফুল কেটে আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলো। দলের অনেকে চিৎকার করে উঠল, আগুন লাগবে, আগুন লাগবে। 2-4 বার এরকম তারাবাজি উঠল নামলো। কারো ঘরের চালে আগুন লাগলো না দেখে উদ্বিগ্ন লোকদের মন শান্ত হলো। তারাবাজি একটার গায়ে একটা হুস করে আকাশে উঠছিল, আর যতীন আশ্চর্য হয়ে সেই দিকে চেয়ে দেখছিল এক দৃষ্টে ঊর্ধ্বমুখে। বহুদিন ধরে সে পাড়াগাঁয়ে নিতান্ত দুরবস্থায় পড়ে আছে। অনেকদিন ভালো কিছু দেখেনি। কলকাতার সে ছাত্রজীবন এখন আর মনে পড়ে না যেন। সেসব যেন গত জন্মের কাহিনী। সুতরগাছির মেঘনাথ চক্রবর্তী ওকে দেখে বললে, এই যে যতীন, আজ রায় সাহেবের বাড়ি খেললে নাকি? তোমার নেমন্তন্ন ছিল, তা তা তোমাদের বলতে সাহস করে। কই, আমাদের বলুক দেখি।
ছোট জাত তিলি তামলি, না হয় দুটো টাকাই হয়েছে, তা বলে ব্রাহ্মণদের নেমন্তন্ন করে খাওয়াবে বাড়িতে? তোমরা গিয়ে নিজেদের গিয়ে মান খুইয়েছ, তাই তোমাদের বলতে সাহস করে। ছি! যতীন যখন বাড়ি পৌঁছলো তখন রাত্রি দ্বীপ্রহর। বাঁশবনের মধ্যে সুঁড়ি পথ পেরিয়ে ওর পৈতৃক আমলের কোঠা, অনেকগুলো ঘরদোর, বাইরে চণ্ডীমণ্ডপ, তবে এখন সবই শ্রীহীন। একটা ধানের বড় গোলা ছিল, অর্থকষ্টে পড়ে গত মাঘ মাসে সে 7.5 টাকায় গোলাটা বিক্রি করে ফেলেছে। গোলার ইঁটে গাঁথুনি সিঁড়ি কখানা মাত্র বর্তমান আছে। আলো জেলে নিজের বিছানাটা পেতে নিয়েই সে আলোটা নিভিয়ে দিলে। তেলের পয়সা জোটে কোথা থেকে যে আলো জ্বালিয়ে রাখবে? অন্ধকারে শূন্য বাড়িতে একা বসলেই মনে পড়ে আশালতার কথা। আশালতা কী করে এত নিষ্ঠুর হতে পারলে? বিয়ের পরে প্রথম 5 বছরের কথা মনে হলে তার বুকের মধ্যে কেমন করে ওঠে। এই ধরনের কত শ্রাবণ রাত্রিতে ওই ছাদে সে কত নিভৃত আনন্দ মুহূর্তের কাহিনী এই বাড়ির আকাশে বাতাসে আজও বাজে। কত মিষ্টি কথা, কত চাপা হাসি, কত সপ্রেম চাহনি। মনে পড়ে তারা দুজনে একসঙ্গে তারকেশ্বর গিয়েছিল একবার। তখন যতীনের বড় ছেলেটি 8 মাসের শিশু। যাবার আগের দিন রাত্রে আশা রাত 1টা পর্যন্ত জেগে খাবার তৈরি করলে। বললে, তোমায় কোথাও বাজারের খাবার খেতে দেব না, নানা রকম অসুখ করে যা তা খাবার খেলে। তার চেয়ে তৈরি করে নিলুম, সস্তাও হবে কেনা খাবারের চেয়ে। ওখানে গিয়ে বাবার প্রসাদ খেলেই চলবে। পথে এই যা করে নিলুম, এতেই কুলিয়ে যাবে। পথে দুষ্টুমি করে যতীন সব খাবার খেয়ে ফেলেছিল নৈহাটি যাবার আগেই, আশাকে ঠকাবার জন্যে। নৈহাটি স্টেশনে খাবার খেতে চাইলে আশা অপ্রতিভ হয়ে পড়ল। খাবার এক টুকরোও নেই। যতীন হেসে বললে, কেমন, বাজারের খাবার কিনতে হবে না যে বড়, এখন কি হয়? হয়তো অতি তুচ্ছ ঘটনা, কিন্তু এই তুচ্ছ ঘটনায় পরের 5-6 মাস তাদের দুজনকে অফুরন্ত হাসির ফোয়ারা জুগিয়েছিল। মনে আছে সেই নৈহাটি স্টেশনের কথা? কি হয়েছিল বলো তো? যাও যাও, পেটুক গণেশ কোথাকার, আমি কি করে জানবো যে, ইত্যাদি ইত্যাদি। আহা, প্রথম যৌবনের স্বপ্নে রঙিন রাগ সাগরের লীলাচঞ্চল বিচিমালার সে কত চপল নৃত্য কোথায় মিলিয়ে গিয়েছে, মিশিয়ে গিয়েছে, অতল তলে তলিয়ে গিয়েছে সেসব দিন। তার ঠিকানা নেই, খোঁজ নেই, খবর নেই। সেই আশালতা আছে তার বাপের বাড়িতে। আজ আজ 5 বছরের মধ্যে একখানা চিঠি দেয়নি যে তার স্বামী বেঁচে আছে না মরেছে। সেও শ্বশুর বাড়ি যায় না। একবার বছর 3 আগে গিয়েছিল নিতান্ত থাকতে না পেরে। আগে থেকে একখানা চিঠি দিয়েছিল যে সে যাচ্ছে। দুপুরের আগে সে গিয়ে পৌঁছল, অনেক আগ্রহ করে গিয়েছিল। শাশুড়ি ঠাকরুন রান্নাঘরের দাওয়ায় বসে কুটনো কুটছিলেন। তাকে দেখে যেন ভূত দেখলেন। যতীন গিয়ে তাকে প্রণাম করে পায়ের ধুলো নিতেই তিনি উদাসীন সুরে বললেন, থাক থাক, হয়েছে। তারপর এখন কি মনে করে এখানে? এই সব দেখাশুনো করতে এলাম। ছেলে মেয়ে সব ভালো আছে? কোথায় সব? ওই যে বাইরের দিকে খেলা করছে, ডেকে দিচ্ছি। যতীন স্ত্রীর কথাটা লজ্জায় উল্লেখ করতে পারলে না। ছেলে মেয়েদের সঙ্গে দেখা করলে তাদের মায়ের কথা জিজ্ঞেস করতে গিয়ে যতীনের মনে হলো তারা কি একটা যেন ঢাকছে। ছেলে মেয়েও সব পর হয়ে গিয়েছে, ওর কাছে বড় একটা ঘেঁষতে চায় না আর। ছোট মেয়েটা তো তাকে দেখেনি বললেই হয়। আশা যখন চলে এসেছিল তখন খুকির বয়স 1 বছর মাত্র। খাওয়া দাওয়ার সময়েও আশাকে দেখা গেল না, তার ঘরেও নয়। ওর মনে ভয় হলো আশা বেঁচে আছে তো। লজ্জা ও সংকোচ কাটিয়ে শাশুড়িকে জিজ্ঞেস করলে, ওদের মা কোথায়, দেখছি না যে? শাশুড়ি তাড়াতাড়ি বললেন, সে এখানে নেই বাপু, সে আজ দিন 10 হলো গিয়েছে তার দিদির শ্বশুর বাড়ি বারাসাতে। তারা অনেক দিন থেকে নিয়ে যাবে করছিল। তা আমি বলি, যাক বাপু 2 দিন একটু বেরিয়ে আসুক, জীবনে তো তার দুঃখের সীমে নেই। যতীন ভীষণ নিরাশ হলো। সে যে কত কি মনে ভেবে এসেছে। আশাকে বলবে, চলো আশা, যা হবার তা হয়ে গিয়েছে, ঘরের লক্ষ্মী, ঘরে চলো। কাকে নিয়ে কাটাই বলো, তুমি যদি এমন করে থাকবে।
তারপর শাশুড়িকে জিজ্ঞেস করলে, কবে আসবে? আসার এখন ঠিক নেই, এ মাসে তো নয়ই, পুজোর সময় পর্যন্ত থাকতে পারে। এখানে রাঁধবার লোক নেই, বুড়ো মানুষ, এতগুলো লোকের ভাত জল করছি দুবেলা, প্রাণ বেরিয়ে গেল। শেষের কথাটি যে তাকে চলে যাবার ইঙ্গিত, যতীনের তা বুঝতে দেরি হলো না। বিকেলের দিকেই সেই ভগ্ন মনে বাড়ির দিকে রওনা হলো। পথে তার খুড়তুতো শালি আন্না, 10 বছরের মেয়ে, অশ্বত্থতলায় দাঁড়িয়েছিল। ওকে দেখে কাছে এসে বললে, দাদাবাবু আজই এলেন, আজই চললেন যে, রইলেন না? না, সব দেখাশুনো করে গেলুম, তাছাড়া তোর দিদি তো এখানে নেই, অনেক দিন পরে এলুম, প্রায় বছর 2 পরে, দেখাটা হলো না। আন্না কেমন এক অদ্ভুতভাবে ওর দিকে চাইলে, তারপরে এদিক ওদিক চেয়ে সুর নিচু করে বললে, একটা কথা বলবো দাদাবাবু, কাউকে বলবেন না, আগে বলুন। যতীন বললে, না বলছি নে। কী কথা রে আন্না? দিদি এখানেই আছে, কোথাও যায়নি। আপনার আসবার খবর পেয়ে চৌধুরীদের বাড়ি ওর সইমার কাছে লুকিয়ে আছে। জ্যাঠাইমা আমাদের শিখিয়ে দিয়েছে আপনার কাছে এসব কথা না বলতে। যতীন বিস্মিত হয়ে বললে, ঠিক বলছিস আন্না? পরেই বালিকার সরল চোখের দিকে চেয়ে বুঝতে পারলে এ প্রশ্ন নিরর্থক। সে দৃষ্টিতে মিথ্যার ভাঁজ ছিল না। যতীন চলে আসছে। আন্না বললে, আজ থেকে গেলেন না কেন দাদাবাবু? না, থাকা হবে না আন্না, বাড়িতে কাজকর্ম ফেলে এসেছি, বুঝলেন না। আন্না আবার বললে, দিদিকে একবার চুপি চুপি বলে আসবো যে আপনি চলে যাচ্ছেন, যদি দেখা করে। যাব দাদাবাবু? বালিকার সুরে করুণা ও সহানুভূতি মাখানো। সে ছেলে মানুষ হলেও বুঝেছিল যতীনের প্রতি তার শ্বশুরবাড়ির আচরণের রূঢ়তা, বিশেষ করে তার নিজের স্ত্রীর। যতীন অবশ্যই রইল না, চলে এলো বটে, কিন্তু যে যতীন গিয়েছিল সে যতীন আর আসেনি। মন ভাঙা দেহটা কোনো রকমে বাড়িতে টেনে এনেছিল মাত্র। তারপর দীর্ঘ 3 বছর কেটে গিয়েছে। একথা ঠিক যে সেরকম বেদনা তার মনে এখন আর নেই, থাকলে সে পাগল হয়ে যেত। সময় তার ক্ষতে অনেকখানি প্রলেপ বুলিয়ে জ্বালা জুড়িয়ে এনেছে। কিন্তু এমন দিন, এমন রাত্রি আসে যখন স্মৃতির দংশন অসহ্য হয়ে ওঠে। তবু নীরবে সহ্য করতে হয়, তাছাড়া আর উপায় কিছু তো নেই। এই বছরের মানসিক যন্ত্রণায় ওর শরীর গিয়েছে, মন গিয়েছে, উৎসাহ নেই, আগ্রহ নেই, অর্থ উপার্জনের স্পৃহা নেই, মান অপমান বোধ নেই। যে যা বলে বলুক, দিন কোনো রকমে কেটে গেলেই হলো। কিসে কি এসে যায়? তেলি তামলির বাড়ি নেমন্তন্ন খেলেই বা কি, রবাহুত অনাহুত গেলেই বা কি, লোকে নিন্দে করলেই বা কি, আর প্রশংসা করলেই বা কি, কিচ্ছু ভালো লাগে না।